নমস্কার বন্ধুরা, ম্যাথস ইন বেঙ্গলিতে তোমাদের স্বাগত জানাই। তো আগের দিনের ভিডিওতে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার শুরু করেছিলাম এবং অনেকটা এগিয়েও গিয়েছিলাম, এবং আমরা পার্সেন্টেজটা কীভাবে করছি টাইপ ওয়াইজ করছি, অর্থাৎ যত রকমের টাইপ আছে ঠিক সেই টাইপগুলো নিয়ে আলোচনা করছি। এবার প্রতিটা অঙ্ক ধরে ধরে তো করা সম্ভব নয়, তো টাইপগুলো জেনে নিলে বাকি প্রবলেমগুলো একই টাইপের সমাধান করতে সুবিধা হবে। তো আজকে আমরা করব সুবিদ্যা স্যার বই থেকে পার্সেন্টেজ চ্যাপ্টার টাইপগুলো, প্রতিটা টাইপ থেকে একটা দুটো করে অঙ্ক নিয়ে আমরা এগোবো, ঠিক আছে? তো বন্ধুরা চলো শুরু করা যাক। হ্যাঁ, আমরা পার্সেন্টেজটা করছি অনুপাত সমানুপাতের মাধ্যমে, অর্থাৎ রেশিও মেথডে করছি। সব থেকে সহজ আর কম সময়ে সমাধান করা যাবে যে কোনো পার্সেন্টেজের অঙ্ক। আর তোমরা যদি এই ভিডিওর আগের পার্টটা দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে, ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, কোশ্চেন নাম্বার 12 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই টাইপের অঙ্কগুলো কিভাবে করব। কোশ্চেনটা কি বলা আছে, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম। তাই কি বলেছিলাম, কোশ্চেন নাম্বার 12 বলেছিলাম কি পার্সেন্টেজ করা মানেই আমাদের কি রেশিও মেথড, অর্থাৎ অনুপাতের মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। তা 30% আমরা কি করবো আগে 30%, আর 30% মানে ফ্র্যাকশনে নিয়ে গেলে কি হবে 3/10, অর্থাৎ ভগ্নাংশে নিয়ে গেলে হয় 3/10। এইবার কি বলেছিলাম আগের দিন, এইটা হচ্ছে যেটা প্রথমে ছিল সেইটা, আর উপরেরটা হচ্ছে কি এর পার্সেন্টেজ, অর্থাৎ ধরে নিলাম প্রথমে 10 ছিল, 10-এর 30% করলে 3 আসে। এই যে 30% সমান 3/10, এইটা মানে হচ্ছে এইটা। তো কি বলেছে অরুণ, কোশ্চেনটা বলা আছে কি অরুণের আয় বরুণের থেকে 30% বেশি। তাহলে আমরা কি করব, অনুপাত সমানুপাত করব। লিখে নিই অরুণের আয় আর বরুণের আয় লিখে নিলাম। এগুলো তো বোঝানোর জন্য করছি, একবার বুঝে গেলে তোমাদের এই টাইপের গুলো সমস্যা হবে না। বরুণের আয় অনুপাত করবো, তাই তো? এবার কোশ্চেনটা দেখি, ফার্স্টে 30%টা দেখে নিলাম, 30% এর ফ্র্যাকশন ভ্যালু হয় 3/10। এইবার অরুণের আয় বরুণের থেকে 30% বেশি, তার মানে কার আয়টা বেশি, অরুণের আয় বেশি বরুণের থেকে 30%। তার মানে বরুণের আয় যদি 10 হয়, কতটা বেশি, বরুণের আয় তো ছিল 10, তার থেকে 10-এর 30% মানে 3, অর্থাৎ 13। অর্থাৎ অরুণের আয় আর বরুণের আয়ের অনুপাত হচ্ছে 13:10। কিভাবে হচ্ছে এটা আমি আগের দিন বলেছি, যদি বুঝতে না পারো অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে। তাহলে অরুণের আয় আর বরুণের আয়ের অনুপাত কত পেলাম, 13:10। অরুণের আয় এবং বরুণের আয়ের অনুপাত পেলাম 13:10। এইবার এই প্রবলেমে কোনো মানে এই অঙ্কটা আর কোনো কিছু নেই, বলছে বরুণের আয় অরুণের থেকে কত কম। বরুণের আয় অরুণের থেকে কত কম, কত কম আছে, কম কতটা আছে, 3 কম আছে। 3 কম আছে কার থেকে, অরুণের আয়ের থেকে। দেখো এটা বুঝে নাও, যে বলেছে বরুণের আয় অরুণের থেকে কত কম, বরুণের আয় কতটা কম, 3 কম। কার আয়ের থেকে, কার আয়ের সঙ্গে তুলনা করছি, অরুণের আয়ের সঙ্গে, তাই নিচে ওইটা ইন্টু 100%, অর্থাৎ 300/13%। বা এটাকে তুমি যদি আরো সহজভাবে করতে চাও 300/13%, এটাকে তুমি ভাগ করবে, কিংবা এটাকে আবার এটাও করতে পারো, 300/13% কত ভাগ না করে তুমি করে দাও 3 × 100/13%। আর 1/13 মানে কত পার্সেন্ট আমরা জানি, তাহলে এটা করলে আসবে কি 1/13 মানে আমরা কত জানি, 7×91। 3 × 9/13, আর এটাকে যদি গুণ করি 3 × 7 = 21, 3 × 9 = 27/13 আছে 21, আর 2 হচ্ছে 23, 23 × 1/13, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে 23 × 1/13। 23 × 1/13। আচ্ছা, এখানে 23 × 1/13, এটা তো এখানে দশমিকে নিয়ে যেতে হবে। এটা দশমিক মানে 23.113 মানে কি 0 আর 100, 7×91, 0.7%। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 23.07%, অর্থাৎ অপশন এ। কিংবা ওটাকে 300/13 করে করতে পারবো। মেন ফান্ডা এটা বুঝতে পারলেই হবে। আশা করি এখানে বুঝতে কোনো সমস্যা হয়নি। তো বন্ধুরা চলো নেক্সট অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 13। তাহলে কোশ্চেন নাম্বার 12 আমরা এইভাবে করব।
যাই করি না কেন আমরা অনুপাত সমানুপাতের মাধ্যমে করবো। ফার্স্টে যেটা দেওয়া থাকবে সেটাকে তো ভেঙে দেবো, বলেছিলাম আগের দিন। তো কোশ্চেন নাম্বার 13 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার এই টাইপের অঙ্কগুলো কিভাবে করব, তার আগে আমি একটা জিনিস বলে দিই, একটা কথা বলে রাখি। 13 নম্বর কোশ্চেনের অঙ্কগুলো কিভাবে করব, ধরো তোমাকে বললাম a ইন্টু, আচ্ছা ধরো তোমাকে বললাম a ইন্টু বি সমান হচ্ছে c, অর্থাৎ a এর সঙ্গে b গুণ করলে আমি পাচ্ছি c, তাই তো। ধরো a হলো 10, b হলো 15, এদের দুইজনকে গুণ করে কি বললাম, প্রথমে a আর b এর গুণ করে কি পেলাম 150। এইবার আমি তোমাকে বললাম যে 150টা 150ই রেখে দাও, পরে 150টা তুমি 150ই রেখে দাও, অর্থাৎ সিটাকে তুমি ধ্রুবক রেখে দাও, কিন্তু এ আর বি কে চেঞ্জ করে দাও। এবার এ আর বি কে চেঞ্জ করা মানে এই দুটো চেঞ্জ করা, এবার এমন ভাবে চেঞ্জ করো যাতে করে তোমার 150ই গুণফল আসে। যা ইচ্ছা নিয়ে নাও, 15 গুণ 10 নিয়ে নাও, 3 গুণ 50 নিয়ে নাও, 2 গুণ 75 নিয়ে নাও, 50 গুণ 3 যা ইচ্ছা নিয়ে নাও। তুমি নিলাম 3 গুণ 50। তাহলে প্রথমে কি নিচ্ছিলাম, 10 গুণ 15 করে 150 পাচ্ছিলাম। তোমাকে বললাম না, তুমি 150টা 150ই রেখে দাও, অর্থাৎ সিটাকে তুমি ধ্রুবক রেখে দাও। সিটাকে ধ্রুবক রেখে এ আর বিটাকে পাল্টিয়ে ফেলো। তাহলে এ আর বি কে পাল্টালে কি 3 আর 50 নিয়ে যা ইচ্ছা নিয়ে নাও। আমার মেন কথাটা হচ্ছে দেখো, প্রথম ও পরে এর অনুপাত দেখো 10:3, প্রথম ও পরে এর অনুপাত হচ্ছে 10:3। আর বি এর অনুপাতটা দেখো, মজার জিনিস, বি এর অনুপাত দেখো 15:50, অর্থাৎ 3:10। আমি বলছি কেন বলছি এগুলো, এই অঙ্কগুলো খুব শর্টকাটে হবে যদি এটা জেনে রাখো, ভালো করে বুঝে রাখো। তাহলে প্রথম আর পরে এর অনুপাতটা যা হবে বি এর অনুপাতটা তার উল্টো হবে। এর অনুপাতটা যদি হয় 3:5, বি এর অনুপাতটা হবে 5:3। যদি বিশ্বাস না হয় আমি আরেকবার দেখাচ্ছি প্রমাণ করে। এখানে আমি 150ই রাখতে বলেছি, কিন্তু এবার 150 এর কাছে তুমি বলো না আমি চেঞ্জ করব, কি চেঞ্জ করবে, 2 গুণ 75 করে দিই, 2 গুণ 75। তাহলে প্রথম আর পরে এর অনুপাত কত, 10:2। 10:2 মানে হচ্ছে 5 দুগুণে 10, 2:2, 5:1। দেখো আমি বলে দিচ্ছি, বি এর অনুপাত প্রথম আর পরে হবে 1:5। কেন, 15:75, 15 15কে 15, 5 15 75, 1:5। তার মানে আমি বলতে চাইছি যে যদি a গুণ b সমান c হয় এবং সিটাকে যদি আমি ধ্রুবক রেখে দিই, তাহলে a এর প্রথম আর পরে যা অনুপাত হবে b এর অনুপাতটা তার উল্টো হবে। এইবার দেখো আমি এটা কেন বলছি, কোশ্চেন নাম্বার তুমি 13 দেখো, 13 কোশ্চেন নাম্বার 13, তোমরা স্ক্রিনে কোশ্চেন নাম্বার 13 দেখতে পাচ্ছ। এইবার ওই জিনিসটা আমি কেন বললাম, দেখো কোশ্চেন নাম্বার দেখো তুমি 13 কেন বললাম তার তাৎপর্যটা বলে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 13টা দেখো, বলা আছে চিনির মূল্য 20% বাড়লো, খরচ আমাকে অপরিবর্তিত রাখতে হবে, কিন্তু দ্রব্যের ব্যবহার তাহলে কত কমাতে হবে, অর্থাৎ কত পার্সেন্ট কমাতে হবে। তাহলে চিনির মূল্য বেড়ে গিয়েছে, আমাকে খরচ আমাকে অপরিবর্তিত রাখতে হবে, অর্থাৎ আমি যদি প্রথমে 50 টাকা খরচ করতাম, পরে আমাকে 50 টাকাই খরচ করতে হবে। ধরো প্রথমে আমি 50 টাকা খরচ করছি, আর চিনির প্রতি কেজি মূল্য হচ্ছে 10 টাকা, চিনির প্রতি কেজির মূল্য হচ্ছে 10 টাকা। ব্যাপারটা বুঝতে পারলে নাকি, বুঝিয়ে দিচ্ছি। খরচ সমান দ্রব্যের দাম ইন্টু দ্রব্যের ব্যবহার। কেন, ধরো আমি বাজারে 50 টাকা নিয়ে গেলাম, চিনির দাম আমার 10 টাকা পার কেজি, তাহলে আমি কতটা চিনি নেব, 5 কেজি। তার মানে আমি যদি 5 কেজি চিনি নিই, 10 টাকা করে হলে আমাকে 50 টাকার চিনি নিতে হবে। পরের বার কি, খরচটা আমাকে অপরিবর্তিত 50 টাকায় রাখতে হবে, কিন্তু আমাকে দ্রব্যের দাম আর ব্যবহারের কিছু পাল্টে ফেলতে হবে। তার মানে ওই যে a গুণ b সমান c আকারে, c হচ্ছে এখানে খরচ, a গুণ b হচ্ছে দ্রব্যের দাম ও দ্রব্যের ব্যবহার। এবার আমাকে খরচটাকে অপরিবর্তিত রাখতে হবে, অর্থাৎ ধ্রুবক রাখতে হবে। এইবার দেখো আমি কেন বললাম ওইটা, তাহলে কি খরচ সমান দ্রব্যের দাম ইন্টু দ্রব্যের ব্যবহার।
খরচ যদি আমি 50 টাকা করতে চাই কোনো সময়, দ্রব্যের দাম যদি 10 টাকা হয়, তাহলে দ্রব্যের ব্যবহার কত হবে? ব্যবহার মানে যে দ্রব্যের কেজি হিসেবে যাই হোক, যে এককই হোক না কেন, 5। এখানে এটা সি, এটা এ, এটা বি। তার মানে আমাকে কি প্রশ্নটা বলে, খরচটাকে অপরিবর্তিত রাখতে হবে। দ্রব্যের দাম আর দ্রব্যের ব্যবহার কমাতে হবে, বাড়াতে হবে, যাই করতে হবে কেন। আমি বুঝিয়ে দিলাম কোশ্চেনটা। এবার দেখো ফার্স্ট টাইম কি বলবো, যে এই টাইপের অঙ্কগুলো দেখার সঙ্গে সঙ্গে তুমি পার্সেন্টেজ দেখার মানেই 20% বের করে নেবে। পার্সেন্টেজ দেখার সঙ্গে সঙ্গেই পার্সেন্টেজটাকে ভগ্নাংশে নিয়ে যাবে। 20% মানে কত? 1/5। 1/5। এইবার আমাকে কি খরচটা অপরিবর্তিত রাখতে হবে। প্রথমে ধরো, প্রথমে এটা আমি বোঝাচ্ছি, তোমরা যখন প্র্যাকটিস করবে শর্টে করে ফেলতে পারবে, শর্টে, খুব কম সময়ে। প্রথমে কি বলেছে, দ্রব্যের দাম 20% বেড়েছে, অর্থাৎ চিনির দাম 20% বেড়েছে। 20% বেড়ে গিয়েছে, তার মানে প্রথমে যদি দ্রব্যের দাম 5 টাকা ছিল, 1/5, এইটা হচ্ছে অরিজিনাল, বলেছিলাম আগের দিন, এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, আর এটা হচ্ছে তার এই যে 5-এর 20% ভ্যালু। অর্থাৎ 5টা যদি অরিজিনাল হয়, তাহলে 5-এর 20% হবে 1। তার মানে দ্রব্যের দাম 20% বেড়ে গিয়েছে, অর্থাৎ দ্রব্যের দাম যদি 5 টাকা হয়, পরে হয়ে গিয়েছে 6 টাকা। এবার কি বলছে, তাহলে খরচ আমাকে অপরিবর্তিত রাখতে হবে, অর্থাৎ খরচ আমার প্রথমে যাই হতো না কেন, পরে আমাকে তাই করতে হবে। খরচটাকে অপরিবর্তিত রেখে দ্রব্যের ব্যবহার শতকরা কত কমাতে হবে। তাহলে একটু আগে বললাম না, a গুণ b সমান c যদি হয়, আর এর অনুপাত যা হবে তার উল্টো অনুপাতটা হবে b। তাহলে দ্রব্যের দামের অনুপাত কত? 5:6। তাহলে দ্রব্যের দামের অনুপাত যদি 5:6 হয়, তাহলে দ্রব্যের ব্যবহারের অনুপাত কত? 6:5। দেখো একটু আগে বললাম, a এর অনুপাত যদি 2:5 হয়, b এর অনুপাত হবে 5:2। অর্থাৎ এর অনুপাত যা হবে, b এর অনুপাতটা তার উল্টো হবে। অর্থাৎ এখানে দ্রব্যের দামটা ধরে নিলাম আমি, এটা a, এটা b, এটা c, তুমি ধরে নাও বোঝার জন্য। তাহলে দ্রব্যের দামের অনুপাত যদি 5:6 হয়, তাহলে ব্যবহারের অনুপাত হবে 6:5। ব্যাস, আর আমাকে কিচ্ছু নেই। তাহলে বলেছে দ্রব্যের ব্যবহার আমাকে কত কমাতে হবে। তাহলে দ্রব্যের ব্যবহার, প্রথমে আমি 6 ব্যবহার করতাম, 6 একক দ্রব্য ব্যবহার করতাম, বা কেজি ধরে নাও, 6 কেজি ব্যবহার করতাম, পরে 5 কেজি ব্যবহার করছি, তাহলে কতটা কমাতে হলো? 1 কেজি কমাতে হলো। কতর মধ্যে? 6-এর মধ্যে কমাতে হলো। কারণ কি, আমার কতের মধ্যে কমাতে হচ্ছে, বা যাই করি নিচে আমার প্রথমটাই দিই, প্রথমে যেটা ছিল সেটা দিই। অর্থাৎ আমি 1 কমালাম, কতর মধ্যে? 6-এর মধ্যে। ব্যাস, এটা পার্সেন্ট। অর্থাৎ 100/6 মানে হচ্ছে 16.2-3%, অর্থাৎ 16.2-3%। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 16.2-3%। এবার বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো। আর কারো এইরকম টাইপের অঙ্কে প্রবলেম হবে না যদি এটা বুঝে থাকো। নেক্সট তোমরা কোশ্চেন নাম্বার 14 তে চলে আসো। সেম একই টাইপের, a × b সমান c, এই আকারের। জাস্ট জিনিসগুলোকে বুঝতে হবে যে খরচ সমান দ্রব্যের দাম × দ্রব্যের ব্যবহার। এটা আমি মুখস্থ রাখবো না, এটা আমি বুঝবো। কিভাবে বুঝবো? যে ধরো আমি 50 টাকা নিয়ে যাই প্রতিদিন বাজারে, 50 টাকা নিয়ে গিয়ে যদি চিনির দাম 10 টাকা পার কেজি হয়, তাহলে আমি কি ক কেজি চিনি নিতে পারি? 5 কেজি নিতে পারি। ঠিক একইভাবে এরকম, তার মানে আমার খরচ সমান কি? জিনিসের দাম আর হচ্ছে জিনিসের পরিমাণ, তার গুণফল। ঠিক একইভাবে দেখো 14 নম্বরটা, কোশ্চেন নাম্বার 14 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 14 নম্বরটি কি বলেছে, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল। এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল। ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে গেলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, অর্থাৎ 20% মানে 1। তাহলে এটা যে প্রথমে যেরকম করালো না, প্রথমে যে টাইপটা, অরুণের আয় বরুণের আয় কত শতাংশ কম, ওই টাইপের অঙ্কগুলো। এটা টাইপটা বুঝতে হবে, টাইপটা। তাহলে 20% বৃদ্ধি পেল। প্রথমে ব্যক্তির বেতন যদি 5 টাকা হয়, পরে ওর বেতন হয়ে গিয়েছে 6 টাকা। অর্থাৎ প্রথম আর পরের অনুপাত হচ্ছে 5:6। প্রথমে যদি 5 টাকা হয়, পরে হয়েছে 6 টাকা। তাহলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। অর্থাৎ প্রথমে আমার 5 টাকা ছিল, পরে আমার বেতনটা বেড়ে হয়ে গিয়েছে 6 টাকা। এখন বলছে ওই ব্যক্তিকে, অর্থাৎ এই যে ব্যক্তিকে 6 টাকা বেতন দিচ্ছে, এই 6 টাকা বেতন দেওয়া ব্যক্তিকে যদি পূর্বের বেতন দিতে হয়, তাহলে কত শতাংশ কমাতে হবে। তাহলে কতটা কমাতে হবে? 1 কমাতে হবে। কতর মধ্যে কমাতে হবে? পূর্বের বেতন দিতে গেলে আমাকে 1 কমাতে হবে। কতর মধ্যে কমাতে হবে? কার সঙ্গে তুলনা হবে? 6 সঙ্গে 6 কম × 100%, অর্থাৎ 16.2-3%। অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন বি। একদম ইজি এগুলো।
প্রথমে 1/5 মানে হচ্ছে 5 হলো, পরে হয়েছে 6, তাহলে কতটা কমলো? 1 কমলো। কার মধ্যে কমলো? 6 এর মধ্যে। এবার যদি কোশ্চেনটা একটু ঘুরিয়ে বলতো মানে ধরো বললো যে কতটা বেড়েছে ব্যক্তির বেতনের মানে ব্যক্তির বেতনটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। 1/5 20% তো বলে দিয়েছে। ধরো বললো না যে কোনো ব্যক্তির বেতন, ধরো বললো যে বেতন বৃদ্ধির অনুপাত পূর্বের বেতন ও পরের বেতনের অনুপাত হচ্ছে 5:6। তাহলে ব্যক্তির বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা হার কত? তাহলে কিভাবে বের করতে? কতটা বেড়েছে? 5:6। 1 বেড়েছে কতর মধ্যে? 5 এর মধ্যে বেড়েছে, কিন্তু 100% অর্থাৎ 20%। বুঝা গেল? আশা করি এই টাইপের অঙ্কগুলোর প্রবলেম হবে না। প্রতিটা টাইপ থেকে একটা দুটো করে অঙ্ক নিচ্ছি যাতে কারোর বুঝতে সমস্যা না হয়। নেক্সট কোশ্চেন নাম্বার তোমরা 15 দেখতে পাচ্ছ স্ক্রিনে। বলছে এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে গেল এবং পরে 20% কমে গেল, মোটের ওপর তার বেতন কত পরিবর্তন হলো? এইগুলো 3 রকম করা যাবে, 3 ভাবে করা যাবে। এইগুলো 3 ভাবে করা যাবে। আমি 3 ভাবে করা যাবে, আমি 3 ভাবে বলে দিচ্ছি না, 3 ভাবে বলে দিচ্ছি না, জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি। ধরো 3 ভাবে করা যাচ্ছে, তাই তো? একটা কিভাবে? একটা হচ্ছে ফর্মুলাটা কি? x plus y plus xy/100 কিভাবে আসলো ওটা জেনে লাভ নেই। যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কিভাবে ফর্মুলাটা তৈরি হয়েছে সেটাও বলে দেবো। কিছু না, আমি তৈরি করিনি এটা, মানে কিভাবে ফর্মুলাটা আসছে ওই 100 ধরে করলে হয়ে যাবে, বোঝা যাবে। তাহলে এই ফর্মুলাটা আমরা কখন ব্যবহার করবো? 3 রকম ভাবে করা যাবে, আমি বলে দিচ্ছি 3 ভাবে কি কি। তাহলে একটা হচ্ছে ফর্মুলা, যে এই টাইপের, যে প্রথমে 20% বৃদ্ধি পেলো, তারপরে 20% হ্রাস পেলো, বা প্রথমে কিছু পরিমাণ বৃদ্ধি পেলো, পরে হ্রাস পেলো, আবার বৃদ্ধি পেলো, এই টাইপের অঙ্কগুলোর জন্য এই ফর্মুলা। কিংবা আরেকটাও করা যায়, সেটা হচ্ছে এই যে বললাম রেশিও মেথড। কি করবে? প্রথমের অনুপাত নেবে, পরের অনুপাত নেবে, তারপরের গুলোর ক্ষেত্রেও তাই নেবে, প্রথমের অনুপাত পরের অনুপাত, প্রথমের অনুপাত পরের অনুপাত। আর একটা হচ্ছে 100 ধরে করবে। এবার কখন কোনটা অ্যাপ্লাই করবে? এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে যখন ধরো পার্সেন্টেজ দেওয়া আছে 20%, 30%, 40%, 50%, 60%, এইরকম টাইপের দেওয়া আছে যখন, তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। মানে এই টাইপের, যে ধরো বললো যে কোনো ব্যক্তির বেতন 30% বৃদ্ধি পেলো এবং পরের মাসে সেই ব্যক্তির বেতন 40% হ্রাস পেলো, তাহলে তার শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলো বেতন? তখন এইরকম 30-40 এই টাইপের যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন ফর্মুলা ফেলে দেবে ডিরেক্ট। এইবার ধরো কোনো সময় বললো যে কোনো ব্যক্তির বেতন প্রথম মাসে 16.2% বেড়ে গেল, পরের মাসে 14.2% কমে গেল, তাহলে ব্যক্তির বেতন শতকরা কতটা কমলো বা বাড়লো? তখন তুমি দেখো এই যে ফর্মুলা, যদি এটা ফর্মুলায় দিয়ে ফেলতে যাও প্রচুর খাটতে হবে তোমাকে, প্রচুর খাটতে হবে। তখন এই টাইপের গুলো করার জন্য এই যে আমরা রেশিও মেথড ব্যবহার করবো। আর 100 ধরে কখন করব? যখন এইরকম টাইপের সহজ থাকবে, 20, 30, 40, 50, 60 তিনটে মেথডে আমি বলে দিলাম। ফর্মুলা ধরে করতে পারো, তখন 100 ধরেও করতে পারো। যে প্রথমে ছিল 100, পরে হলো 130, তাহলে কতটা বাড়লো ভেবে ধরে 100 ধরে করবে। আমি বলবো তোমরা তিনটের মধ্যে 100 ধরেটাকে যতটা বাড়বে সরে থাকবে এর থেকে দূরে। 100 ধরে করতে হবে না, যখন কিছু হচ্ছে না তখন করো। সবসময় করবে রেশিও মেথড ধরে। এইরকম থাকলেও রেশিও দিয়ে করবে, কারণ কি ক্যালকুলেশনটা কম করতে হয় রেশিওতে, আর এই যে ফর্মুলায় ফেলে দিলে ক্যালকুলেশন বেশি করতে হয়। তাহলে আমি এই কোশ্চেনটা আমি বলে দিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি কখন করলাম, মানে কখন কোনটা করতে হবে বুঝে গিয়েছো আশা করি। ফর্মুলাটা কি x plus y plus xy/100, আর রেশিও মেথড দিয়ে করলে প্রথমে যা হবে পরে যা হবে তাই। আমি বলে দিচ্ছি অঙ্কটা, দেখো তোমরা কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোশ্চেনটা আছে 15 নম্বর, এক ব্যক্তির বেতন 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের উপর তার বেতন কতটা পরিবর্তন হলো বেতনের? কোশ্চেন নম্বরটা 15। ফর্মুলা মেরে দাও। ব্যক্তির প্রথমে 20% বৃদ্ধি পেল, পরে কি হলো 20% কমে গেল মানে মাইনাস দিয়ে দেবো। ফর্মুলাটা কি? x plus y plus xy/100। এক্সটা এখানে 20%, ওয়াইটা কি কমে গিয়েছে মানে -20%, প্লাস xy 20% ইন্টু -20% xy/100। তাহলে এটা কেটে যাবে, এটা কেটে গেলে 20 400 মানে -4%, আর মাইনাস মানে হ্রাস পেল। ব্যাস, এটা আমি বলে দিলাম, মুখে হয়ে গেল। এইবার আমি যদি এটাকে রেশিও দিয়ে করি, প্রথমে ছিল কি 20%, প্রথমে 20% মানে 1/5, 20% মানে 1/5,
তাহলে প্রথমে ব্যক্তির বেতন ছিল 5, পরে হলো 6। যখন বেতন বৃদ্ধি পেল, এবার বেতন যখন হ্রাস পেল, প্রথমে ছিল 5, পরে হলো 4। ব্যাস এটাকে কম্পাইল করে দাও। কম্পাইল করলে কি হবে? 5 × 5 = 25 ইজটু 4 × 6 = 24। 5 × 5 = 25 × 4 × 6 = 24। তাহলে তার বেতন শতকরা বাড়লো না কমলো? আগে ছিল 25, পরে হলো 24। তাহলে কমেছে, কতটা কমেছে? 25 - 24 হতে 1 কমেছে। কার মধ্যে কমেছে? 25 এর মধ্যে কমেছে, ইনটু 100% সমান সমান হচ্ছে 4%, অর্থাৎ 4% হ্রাস পেল। বুঝে গেল? আমি দুটো নিয়মই বলে দিলাম। 3 নম্বরটা 100 ধরে করলাম না, তোমরা 100 ধরে করবে বাড়িতে। আর কখন কোনটা অ্যাপ্লাই করবে তোমাদের এটাও বলে দিলাম। আর আশা করি এখানে বুঝতে সমস্যা হবে না। যদি এটা তোমরা বুঝে গিয়ে থাকো তো কোশ্চেন নাম্বার নেক্সট তোমরা চলে আসো 17 তাকে আসো। 17টা সেম। কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি পেল। মোটের উপর শতকরা কত বৃদ্ধি পেল? তোমরা বাড়িতে চেষ্টা করবে। উত্তর হবে অপশন সি, 56%। ফর্মুলা দিয়ে করবে কিংবা রেশিও দিয়ে করবে, তোমার ইচ্ছা, যা দিয়ে করবে। আমি দুটোই দেখিয়ে দিলাম, না পারলে অবশ্যই কমেন্ট করবে। কোশ্চেন নাম্বার 16তে আসবে এবার, যে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে এবং তার আয় যদি 10% কমে, সঞ্চয়ের পরিমাণ যদি একই থাকে, তাহলে তার শতকরা কত খরচ কমবে? এবার এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব? এই টাইপের অঙ্কগুলো অবশ্যই উপস্থিত বুদ্ধিতে থাকতেই হবে। যেমন এক ব্যক্তি, কোশ্চেন নাম্বার 16 স্ক্রিনে দেখতে পাচ্ছ। 15টা তোমরা চেষ্টা করবে, বাড়িতে অবশ্যই পারবে। সরি 15 না, কোশ্চেন নাম্বার 17টা একই রকম আগের মতনই। কোশ্চেন নাম্বার 16, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে। এখানে কি কি আছে? আয় আছে, সঞ্চয় আছে, আর আছে খরচ। তাহলে এগুলো আমি কিভাবে কাজ করবো? উপস্থিত বুদ্ধিরে কাজ করাবো কিভাবে? ধরো কোনো ব্যক্তির আয়, ইনকাম যা করছে, ইনকাম থেকেই তো খরচ করছে, অর্থাৎ আয় সমান হচ্ছে খরচ প্লাস তার সঞ্চয়। অর্থাৎ কোনো ব্যক্তি যা ইনকাম করে, অর্থাৎ যা ইনকাম করছে সেইখান থেকে সে খরচ করছে, এক্সপেন্ডিচার, প্লাস সেখান থেকে সে সঞ্চয় করছে। এইটা আমাকে মনে রাখতে হবে। মনে না রাখলেও তুমি বুঝে বুঝে করতে হবে। ধরো কেউ 1000 টাকা আয় করছে, সেখান থেকে মাসে 500 টাকা খরচ করছে, তাহলে কত টাকা সঞ্চয় করছে? 500 টাকা। অর্থাৎ আয় সমান হচ্ছে ব্যয় প্লাস সঞ্চয়। খরচটা ব্যয়, একই ব্যাপার। আয় সমান ব্যয় প্লাস সঞ্চয়। এই কথা কোশ্চেনটা একদম ইজি হয়ে গেল। এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে। এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে। যদি এখানে গুণ থাকতো তাহলে আমরা 10% থেকে 1/10 করে নিয়ে 10/9 করে অনুপাত করে করতাম, কিন্তু এখানে প্লাস আছে। 10%টাকে যদি 1/10 করে করি, প্রচুর বড় হয়ে যাবে, খুব টাফ হয়ে যাবে। এইবার কি করব? 10% সঞ্চয় করে, তার মানে যদি তার আয়ের 10% সঞ্চয় টাকা করছে আয়ের মধ্যে, তাহলে আয় যদি তার 100 টাকা হয়, তাহলে 10 টাকা সঞ্চয় করছে। তাহলে সে খরচ করছে কতটা? দেখো এটা বুঝতে পারলে কিনা। এক ব্যক্তি তার আয়ের 10% খরচ করছে, তার আয় যদি 100 টাকা ধরি, তাহলে সঞ্চয় কতটা করছে? সঞ্চয় করছে 10 টাকা। তাহলে তার খরচ কত হচ্ছে? মাসে 90 টাকা খরচ হচ্ছে। নেক্সট, তার আয় যদি 10% কমে, দেখো এইবার কেন বললাম আয়, ধরো প্রথমে 100 টাকা ছিল, পরে কি হলো? 10% কমে গেল। অর্থাৎ 100 এর 10% মানে কি? 10 টাকা কমে গেল, অর্থাৎ পরে হয়ে গেল 90 টাকা। আয় যদি তার 10% কমে, আমি এখানে কেন 100 ধরলাম এবার বুঝতে পারলে? যদি আমি এটাকে 10%টাকে যদি আগের মতো 10 সমান 1/10 করতাম, অর্থাৎ তার আয় যদি 10 টাকা হয়, সঞ্চয় হবে 1 টাকা, 10-এর আবার 10% কমাতে গেলে পয়েন্টে চলে আসবে। ওই জন্য এখানে পয়েন্টটাকে না আনার জন্য 100 ধরে করলাম। এগুলো হচ্ছে উপস্থিত বুদ্ধি। তাহলে কি, তার আয় যখন 10% কমলো আর সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তার সঞ্চয়ের পরিমাণ কি বলেছে? 10% কমে, এবং যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে, সঞ্চয়টা আমার আগে 10 ছিল, এখনো 10ই করছে, সঞ্চয়ের পরিমাণটা আমার একই আছে, অর্থাৎ সঞ্চয়ের পরিমাণটা আমার ধ্রুবক। তাহলে শতকরা খরচ কত কমবে? তার আয় 10% কমে গেল, কিন্তু তার সঞ্চয়টা একই থাকবে। তাহলে 90, এখানে কত বসালে আমার 10 আসবে? সরি, এখানে কত বসালে আমার এই দুটো যোগ করলে 90 আসবে? দেখো এখানে 80 বসালে। বুঝবে ভালো করে। তার ইনকাম প্রথমে যদি 100 টাকা থাকে, তার 100 টাকার 10% সঞ্চয় করছে, তার 90 টাকা সে খরচ করছে। পরের বার কি হলো? তার ইনকাম 10% কমে গেল, অর্থাৎ 100 থেকে তার ইনকামটা হয়ে গেল 90 টাকা।
কিন্তু তার সঞ্চয় সেই 10 টাকাই আছে। তাহলে 90 টাকা ইনকাম করছে, সঞ্চয় করছে 10 টাকা, তাহলে খরচ করছে কত টাকা? 80 টাকা। যদি খরচ 80 টাকা করে তাহলে কি বলে, তবে তার শতকরা কত খরচ কমবে? তাহলে কতটা কমবে? প্রথমে সে খরচ করছিল 90 টাকা, প্রথমে সে কমবে কতটা কমবে? প্রথমে সে খরচ করছিল 90 টাকা, পরে খরচ করছে কত? 80 টাকা। কতর মধ্যে খরচ করছে? প্রথমেরটার সঙ্গে তুলনা করতে হবে, ইন্টু 90, এই বাই 90 ইন্টু 100% সমান সমান 10/90 ইন্টু 100%। 10/90 মানে 1/9, 1/9 মানে কি? 9 গুণ 9 1 এর 11%, 9 গুণ 9 1 এর 11%। এখানে কি পয়েন্ট আছে? না সরি 9 গুণ 1 এর 11 কেন হবে? 11 গুণ 1 এর 9 হবে তো। এই তো 0 0 কেটে গেল, 1 এর 9 ইন্টু 100% মানে কি? 11 গুণ 1 এর 9%। অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে 11 গুণ 1 এর 9, অর্থাৎ অপশন এ, অর্থাৎ অপশন এ 11 গুণ 1 এর 9%। আশা করি এটা বুঝতে কারো সমস্যা হয়নি। তো এটা যদি বুঝে গিয়ে থাকো তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 17 পর তোমরা চলে আসো কোশ্চেন নাম্বার 22-এ। 22টা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এইটাও একই টাইপের অঙ্ক, একদম সব সেম টাইপের। আমি তো বললাম টাইপগুলো করাচ্ছি, আমি জাস্ট টাইপগুলো করাচ্ছি। তো কোশ্চেন নাম্বার 22 কি বলা আছে যে এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার ফলে যাত্রীর সংখ্যা 20% কমে গেল, তাহলে আয় কতটা বাড়বে কমবে? তাহলে গভর্নমেন্টের আয় কতটা কমবে বাড়বে? তাহলে আয়টা সরাসরি কার উপর নির্ভর করছে? আয়টা নির্ভর করছে ভাড়া। আয়টা তাহলে নির্ভর করছে কি? যে টিকিট, ট্রেনের ভাড়া আর যাত্রী সংখ্যা। ধরো ট্রেন, আচ্ছা ট্রেন তুমি বাদ দাও, বাসের কথা হবে। একটা বাসে 50 জন যাত্রী যাচ্ছে, সবাই যাচ্ছে 10 কিলোমিটার যাবে। 10 কিলোমিটার যাওয়ার ফলে তাদেরকে এক একজনের কাছ থেকে 10 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। তাহলে ওই বাস মালিকের কতটা আয় হলো? 10 টাকা করে ভাড়া, যাচ্ছে 50 জন, তাহলে 500 টাকা। তাহলে আয়টা সরাসরি কার উপর নির্ভর করছে? ভাড়া আর যাত্রী সংখ্যার উপর। অর্থাৎ যে মূল্য আর যাত্রী সংখ্যার গুণফল হচ্ছে আয়, ব্যাস, আর কিচ্ছু নেই কোশ্চেনটাই। এবার আগের মতো, সেম আগের মতো। কিরকম আগের মতো? এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়া, যাত্রী সংখ্যা 20% কমে গেল। এবার আমি কি করবো? 20% মানে দেখে নিই, 20% মানে কত? 1/5। তাহলে প্রথমে যদি ভাড়া 5 টাকা থাকে, পরে 20% বেড়ে গেল, অর্থাৎ পরে হলো 6 টাকা। যাত্রী সংখ্যা কি বললো? 20% কমে গেল। যাত্রী সংখ্যা 20% কমে গেল মানে কি? প্রথমে যদি যাত্রী সংখ্যা 5 থাকে, কমে হলো 4। প্রথমে 5 টাকা ভাড়া ছিল, ভাড়া বেড়ে গেল 6 টাকা। প্রথমে যাত্রী সংখ্যা 5 ছিল, কমে গিয়ে হলো 4। তাহলে প্রথম ক্ষেত্রে ট্রেনের আয় কতটা হচ্ছিল? ভাড়া যাত্রী সংখ্যার গুণফল অর্থাৎ 25। পরের ক্ষেত্রে আয় কতটা হলো? 24। এইবার তাহলে ট্রেনের আয় শতকরা কমবে না বাড়বে? শতকরা 25 থেকে 24 হয়েছে, তাহলে অবশ্যই কমবে। কতটা কমলো? 25 থেকে 24 হলো, কতটা কমলো? 1 কমলো। কতর মধ্যে কমলো? 25-এর মধ্যে। প্রথমে যেটা ছিল তার সাপেক্ষে করবো ইন্টু 100% সমান 4%। 25 থেকে 24 হয়েছে মানে কমেছে, অর্থাৎ কমবে। অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। আশা করি এটা বুঝতে কারো সমস্যা হয়নি। তো নেক্সট তোমরা কোশ্চেন নাম্বার চলে আসো, কোশ্চেন নাম্বার 43 অর্থাৎ 43। আমি করাবো, মাঝেগুলো করাবো, এই যে ভোটার, তারপরে পরীক্ষায় পাশ ফেল, এগুলোও করাবো, সব করাবো। তো কোশ্চেন নাম্বার 43-এ চলে আসো। আমি টাইপগুলো এরপরের দিন ওইগুলো করাবো। টাইপগুলো করাচ্ছি, ওগুলো বাড়িতে এমনি প্র্যাকটিস করবে, বাকিগুলো সব একই টাইপের। না পারলে বলবে কোনটার সলিউশন প্রয়োজন, কমেন্ট বক্সে বললেই করিয়ে দেবো। তো কোশ্চেন নাম্বার 43 অর্থাৎ 43। দেখা যাক 43 কি বলেছে। একইভাবে এইগুলো একই টাইপের অঙ্ক। আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বাড়লো এবং প্রস্থ 12.5% কমলো, তাহলে জমির ক্ষেত্রফল কতটা বৃদ্ধি বা হ্রাস পেল? আগে আমাকে বলো, একটা আয়তাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ আর ক্ষেত্রফলের মধ্যে সম্পর্কটা কি?
জমির দৈর্ঘ্য, প্রস্থ ও ক্ষেত্রফলের মধ্যে সম্পর্কটা কি? দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল তো হয় ক্ষেত্রফল। অর্থাৎ জমির ক্ষেত্রফলটা ডিপেন্ড করবে কার উপর? জমির দৈর্ঘ্য এবং প্রস্থের উপর। ব্যাস, আর কিচ্ছু নেই প্রশ্নে। দেখো বলেছে জমির দৈর্ঘ্য 15% বেড়েছে। আমাকে বলো 15% মানে কি? 3/20। তাহলে দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রথমে যদি দৈর্ঘ্য 20 থাকে, পরে বৃদ্ধি পেয়ে হয়েছে 23। এইবার আর কি বলেছে? প্রস্থ 12.5% হ্রাস পেল। 12.5% মানে কি? 1/8। এগুলো একদম প্রথম ক্লাসে এগুলো বলে দিয়েছিলাম, সুতরাং এখানে আর বলছি না। 12.5% মানে 1/8। অর্থাৎ প্রথমে যদি প্রস্থ 8 থাকে, পরে 1 কমে গিয়ে হয়েছে 7। তাহলে আমাকে বলো প্রথমে ক্ষেত্রফল কত? প্রথমে ক্ষেত্রফল ছিল 160। দেখো প্রথমে ক্ষেত্রফল তাহলে কত থাকবে? দৈর্ঘ্য বাড়লো, প্রস্থ কমলো, তাহলে প্রথমে ক্ষেত্রফলটা কি? 20 × 8 অর্থাৎ 160। পরে ক্ষেত্রফল কি? 23 × 7 অর্থাৎ 161। তাহলে ক্ষেত্রফল বেড়েছে না কমেছে? ক্ষেত্রফল বেড়ে গিয়েছে। কতটা বাড়লো? প্রথমে ছিল 160, পরে হয়েছে 161। তাহলে কতটা কমলো? 161 - 160। কার মধ্যে কমলো? 160 এর মধ্যে, ইন্টু 100%। অর্থাৎ 1/160 ইন্টু 100%। এটাকে কাটাকাটি করে দাও, 0 0 কেটে গেল। 5 × 2 = 10, 8 × 2 = 16, অর্থাৎ 5/8%। 5/8%। 5/8% মানে কি? 5 × 1 = 8%। 5 × 1 = 8%। এইবার 5 × 1 = 8% মানে কি? 5 × 1 = 8%। বের করবে। এখানে তো 5 × 1 = 8% পয়েন্টে দেওয়া আছে। 5 × 1 = এটাকে পয়েন্ট করে নাও। পয়েন্ট করলে কি হবে? 5 5 0 দশমিক 6 8 48 2 20 6 2 5। অর্থাৎ কতটা বেড়েছে? 0.625, অর্থাৎ 0.625 আমার বৃদ্ধি পেয়েছে। 0.625% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। আশা করি এখানে বুঝতে সমস্যা হয়নি। এবার তাহলে তোমার নেক্সট কোশ্চেন নাম্বার 44 চলে আসো। এইটা এতগুলো কোশ্চেনের মধ্যে একটু টাফ বলবো না, একটু মানে মাথা খাটাতে হবে। কোশ্চেন নাম্বার 44 দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে। কোশ্চেন নাম্বার 44 বলা আছে যে ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি বেশি ময়দা পাওয়া গেল। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? এটাকে এক্সরে করা যাবে, অন্যভাবেও করা যাবে, কিন্তু এক্সরে করতে গেলে তো প্রচুর সময় লাগবে। আমি তো এক্সরে করবো না, তাই না? আমাকে তো সময় বাঁচাতে হবে পরীক্ষা হলে। তা কিভাবে করবো এগুলো? বলেছে ময়দার মূল্য 25% কমে গিয়েছে। প্রথমে পার্সেন্টেজ দেখার সঙ্গে সঙ্গে তুমি কি করবে? 25% মানে হচ্ছে 1/4। এটা বের করে নিলে। এবার কি? 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি বেশি ময়দা পাওয়া গেল। 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল 45 টাকায়। আগে যদি 45 টাকায় 1 কেজি ময়দা পাওয়া যেত, এখন 45 টাকায় সেটা 6 কেজি বেশি ময়দা পাওয়া যাচ্ছে। এবং কার জন্য পাওয়া যাচ্ছে? সেটা হচ্ছে 25% দাম কমে যাওয়ার জন্য। তার মানে এইটা যদি হয়, একটু ভালো করে চিন্তা করে দেখো, তাহলে একটু ভালো করে চিন্তা করে দেখো, 5 যে পরে যে 5 কেজি বেশি পাওয়া যাচ্ছে, ওই 5 কেজির অরিজিনাল দাম কত হবে? 45 টাকা বেড়ে যাওয়ার 45 টাকা তো আগে কিনতাম কিছুটা। আগে যদি প্রথমে 45 টাকা 1 কেজি কিনতাম, পরে সেখানে 5 কেজি বেশি কিনছি 45 টাকায়, অর্থাৎ 6 কেজি কিনছি। তার মানে উল্টে ভেবে দেখো, 5 কেজির দাম, অর্থাৎ 5 কেজি এর দাম কত হবে? 45 টাকায় কিনছি, কতটা কমেছে? 25%, অর্থাৎ 25/100 অর্থাৎ 1/4। 45 এর 1/4 অর্থাৎ 45/4। এটাই এখানে এটাই বোঝানো, আর কিচ্ছু নেই। অর্থাৎ 5 কেজি এর দাম হবে 45/4। আমি আরেকবার রিপিট করছি, ময়দার দাম 25% কমে গিয়েছে। আগে ধরো 1 কেজি ময়দার দাম ছিল 20 টাকা। এবার কি হলো? 20 টাকায় কিনে তুমি 45 টাকায় কতটা ময়দা কিনতে পারতে? তখন 50 টাকায় কতটা ময়দা কিনতে পারতে? 2.5 কেজি। এবার কি হলো? ময়দার দাম 20 টাকা থেকে ধরো 10% কমে গেল, অর্থাৎ 2 টাকা কমে গেল, তাহলে 18 টাকা হয়ে গেল। এবার 18 টাকায় তোমাকে কিন্তু কি সেই যে 50 টাকায় নিয়ে বাজারে যাচ্ছ, তাহলে 50 টাকায় তুমি নিশ্চয়ই 2.5 কেজির বেশি ময়দা পাচ্ছ।
এই যে যে পরিমাণ বেশি ময়দাটা পাচ্ছ সেইটা কার জন্য পাচ্ছ, কার জন্য পাচ্ছ? যতটা কমেছে আর যে যত টাকা নিয়ে গেছো তার জন্য। তার মানে এখানে কি 5 কেজি ময়দার দাম কত হচ্ছে? 45 টাকা তো বেশি, 45 টাকায় তো বেশি পাচ্ছ। কতটা বেশি পেয়েছো? 5 কেজি। তাহলে 45-এর 25%, অর্থাৎ 45 ইন্টু 1/4। এটা একটু ভালো করে চিন্তা ভাবনা করবে, দেখবে এটা হবে। অর্থাৎ 5 কেজির দাম পেলাম 45/4। তাহলে 1 কেজির দাম কত? 45/4 নিচে 5, অর্থাৎ 45/20। 45/20, 5 9 45, 4 5 20, 9 4, 9 4 2 8, 1 10, 4 2 8, 2 20, 4 5 20, 2.5 টাকা। অর্থাৎ বর্তমানে 1 কেজির দাম হচ্ছে 2.25 টাকা। এগুলো আমি বর্তমানের উপর হিসাব করলাম। অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এটা বর্তমানের উপর হিসাব করলাম। আমি তাও একবার বলে দিচ্ছি, আমি বর্তমানে 5 কেজি ময়দার দাম কত সেইটা বের করলাম। তাহলে 1 কেজি ময়দার দাম পেলাম। এবার কেন আসছে আমি আর রিপিট করছি না, বুঝে নেবে ভালো করে। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আবার আরও যে 6-7টা টাইপ আছে পার্সেন্টেজে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এই চ্যাপ্টারে প্রথমের দিকের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো এবং ডেসক্রিপশনেও দিয়ে দেবো। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং ম্যাথস ইন বেঙ্গলি।